মোহাম্মদ আরাফাত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 30 ডিসেম্বর হয়ে গেল, এই নির্বাচন থেকে বাংলাদেশের জনগণ আসলে শেষ পর্যন্ত কি পেল? ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, আমি যেটা মনে করি যে মুক্তিযুদ্ধের ঠিক পরেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বা যে নেতৃত্ব, তারা সময় পেয়েছিল মাত্র 3.5 বছর, এবং 3.5 বছরের পরে যে ক্ষমতার পট পরিবর্তন ঘটে সেটি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, মানে জাতির জনককে তার সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে। এবং তারপরে সামরিক শাসকরা আসে, জিয়াউর রহমান প্রথমে, পরে জেনারেল এরশাদ, এবং তারা কিন্তু একেবারে অগণতান্ত্রিকভাবে দীর্ঘ সময় ধরে এদেশ শাসন করেছে। এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সামরিক শাসনের প্রক্রিয়া থেকে আবার দুটো দলও জন্ম নিয়েছে। এবং জিয়াউর রহমান সাহেব জামাতের মতো একটা দল যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল তাদেরকে দেশে এনে পুনর্বাসনও করেছিলেন। তো দেখা গেল বাংলাদেশের রাজনীতিটাই পুরোটা ঘুরে গেল। তখন যদি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বা সেই নেতৃত্ব দীর্ঘদিন বাংলাদেশটা পরিচালনা করার সুযোগ পেতেন, 3.5 বছরের মাথায় যদি এটা ঘুরে না দাঁড়াতো, তাহলে বাংলাদেশ আজকে যে জায়গায় আছে আমি মনে করি সেই তার চেয়ে আরও অনেক ভালো একটা জায়গায় থাকতো। যেটি আপনার ধরেন ভারতের ক্ষেত্রে যদি আমরা বলি, কংগ্রেস একটা দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে স্বাধীনতার পরে। ইভেন আপনি যদি সিঙ্গাপুরের কথা বলেন বা মালয়েশিয়ারও কথা যদি বলেন, তো একটা দেশপ্রেমিক সরকারের অধীনে শাসন ব্যবস্থা যদি কন্টিনিউটি থাকে, ধারাবাহিকতা থাকে, তাহলে দেশের একটা মজবুত অবস্থানে যায়। অর্থনৈতিক উন্নয়ন বলেন, সুশাসন বলেন, মানবাধিকারের ব্যাপার বলেন, বা গণতন্ত্রের জায়গা থেকে বলেন। তো বাংলাদেশ সে কিন্তু গণতন্ত্রের ভিত্তিটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যেত যদি আমি মনে করি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল দীর্ঘদিন এদেশ পরিচালনার সুযোগ পেত। তো সেটি তো হয়নি, এবং অ্যাবসলিউটলি গণতন্ত্রের বাইরে যে হত্যাকাণ্ড এবং রক্তের রাজনীতির মধ্য দিয়ে সেটাকে ঘোরানো হয়েছে। এবং দীর্ঘদিন ধরে এই ঘোরানোর পরে তার কিন্তু লেশ এখনও আছে এই দেশে। কেন? এই যে যত অগণতান্ত্রিক এবং অপকর্ম এবং অন্যায়ের মধ্য দিয়ে, রক্তের উপরে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যা ঘটেছে, তারই কিন্তু আপনার আউটপুট হিসেবে বিএনপি এবং জাতীয় পার্টির আবির্ভাব এবং জামাতের পুনর্বাসন, এবং তারা এখনও এই রাজনীতিতে আছে। তা আওয়ামী লীগ এখানে একা পড়ে গেছে, একমাত্র মুক্তিযুদ্ধ চেতনার ধারণকারী এবং নেতৃত্ব দানকারী দল, এবং তার সাথে আছে এই যে অপকর্ম এবং হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জন্ম নেওয়া যেগুলো। তো আমি মনে করি সেই পুরো যে আপনার 75 থেকে 96, 21 বছর, এবং পরে 2001 থেকে 2006 আরও 5, মানে 26 বছর যে বাংলাদেশটা উল্টো দিয়ে ঘুরেছে, যার একটা যেখানে মুক্তিযুদ্ধ বিরোধীরাও এদেশে নেতৃত্ব দিয়েছে এবং মন্ত্রী পরিষদে ছিল। তো সেই পুরো জিনিসটাকে ঘুরিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকার এবং মানে সুন্দর বাংলাদেশের যে স্বপ্নের, মুক্তিযুদ্ধের যে স্বপ্নের যে বাংলাদেশ, সেই পক্ষে আবর্জনা পরিষ্কারকরণের যে রাস্তা, সেটা অনেকখানি আমরা এগিয়েছি, এবং বাংলাদেশটা অর্থনৈতিক একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াচ্ছে। তো এই শেখ হাসিনা নেতৃত্বের ধারাবাহিকতার মধ্য দিয়ে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। আমি বলবো যে এই নির্বাচনের মধ্য দিয়ে সেটি আমরা পেলাম। যদি আপনি আমাকে স্পেসিফিকলি কোয়েশ্চেনের উত্তরে যাচ্ছি, তার আগে আমার এই কনটেক্সটটা বলতে হলো। না হলে দেশে যেটা হতে পারতো, আবার দেখতাম ওই 21শে আগস্টের মতন ঘটনা ঘটছে, যেখানে প্রতিপক্ষকে গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা গণতন্ত্রের ঠিক অপোজিট অবস্থান। এবং কারা করছে? যেখানে আপনার বঙ্গবন্ধুর ঘাতক আছে, মেজর নূর ছিল আপনার মনে আছে, যেখানে মুফতি হান্নান আছে, জঙ্গিরা আছে, যেখানে মুজাহিদি ছিল আপনার মনে আছে, জামাত আছে, স্বাধীনতা বিরোধী চক্র, এবং তাদের যে অ্যালায়েন্স, জোটের একটা শুদ্ধ রূপ বিএনপি, যার নেতৃত্ব তখন তারেক রহমান দিয়েছে, এখনও দিচ্ছে। এই অ্যালায়েন্সের একটা আবির্ভাব যদি, পুনরাবির্ভাব যদি এদেশের রাজনীতিতে ঘটে, তাহলে ডেমোক্রেসির কে ফিরে আসার জন্য যে সংগ্রামে আমরা আছি পুরোপুরি অর্থে একটা, কারণ ডেমোক্রেসি তো নষ্ট হয়ে গিয়েছিল বাংলাদেশে, এবং দ্য সো কল্ড তত্ত্বাবধায়ক সরকার টরকার করে আমরা যেটা বলছি, এটা হচ্ছে অনেকটা টেম্পোরারি মেজার, কিন্তু রিয়েল ডেমোক্রেসি জায়গায় এই বাংলাদেশ 75-এর পরে ছিলই না আমি মনে করি। তো ফিরে যাওয়ার প্রক্রিয়াতে আমি মনে করি অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। গোলাম আজমের একটা বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই। গোলাম আজমের নাগরিকত্ব জিয়াউর রহমান ফেরত দেননি, হাইকোর্ট ফেরত দিয়েছিল। কিন্তু গোলাম আজম ফিরে এসেছিল কখন? হ্যাঁ, ফিরে এসেছিল কখন? ফিরে এসেছিল এই সময়, জিয়ার আমলে। আমি দ্যাটস হোয়াট আই এম সেইং, জিয়ার আমলে ফিরে এসেছে, পরবর্তীতে বেগম জিয়ার আমলে ওই পরিবর্তে, কিন্তু হাইকোর্টের নির্দেশে, হ্যাঁ, সে নাগরিকত্ব, যেটা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তার ফিরে আসা হতো না, তার নাগরিকত্ব ফেরত পাওয়া হতো। এইটা বলা, এবং জামাত সে যখন নাগরিকত্ব ফেরত পায়
তখন জামাত অলরেডি বাংলাদেশে একটা ফাংশনাল পলিটিক্যাল না, না। বঙ্গবন্ধুর আমলে জামাত ওয়াজ ব্যান্ড, তাকে ব্যান করা হয়েছিল। সংবিধানে পরিষ্কার লেখা আছে, কারো যদি পিতামাতা বা দাদামহ পিতামহ এই দেশের স্থায়ী নাগরিক হয়ে থাকে, তার সন্তানরা পাবে। সেই কারণেই নাগরিকত্ব। আমি আপনার সাথে এখানে দ্বিমত পোষণ করছি না নাগরিকত্ব বিষয় নিয়ে, কিন্তু আমি বলছি এটাকে হলিস্টিকলি দেখতে না, হবে। সেটা ঠিক আছে, আপনি দেখেন, এটাকে নিয়ে আওয়ামী লীগ যখন ৭২ সালে ক্ষমতায় আসলো, দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ জামাতকে ব্যান করলো। সকল ধর্মভিত্তিক দল কনস্টিটিউশনালি ব্যান্ড, তো জামাত ব্যান্ড হয়ে গেল। আওয়ামী লীগ দালাল আইনের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার, রাজাকারদের বিচার শুরু করলো এবং ৭৩ সালে স্পেশাল ট্রাইব্যুনাল যে ক্রাইম স্পেশাল যে আপনার ওয়ার ক্রাইম যে অ্যাক্ট যেটা, সেটা আওয়ামী লীগ কিন্তু ফ্রেম করলো, যে আইন দিয়েই পরবর্তীতে বিচারটা হলো। সো আওয়ামী লীগ ওই ৩.৫ বছরের ক্ষুদ্র সময় সকল উদ্যোগ নিয়েছিল। এখন জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর কি করলো, দালাল আইন প্রথমে বাতিল করে দিল। বাতিল করার ফলে যে ১১,০০০ দালাল এবং রাজাকাররা বিচারের আওতায় ছিল, তারা সুপ্রিম কোর্টের যে আইনই আপনার বাতিল হয়ে গেছে, কাজে কোন আইনের আওতায় তারা আপনার বিচার হবে সেই যুক্তিতে বের হয়ে চলে আসলো। তো বেসিক্যালি জিয়াউর রহমান ইজ দ্য ওয়ান ফার্স্ট টাইম এদেরকে বের করে। আমি একটু কারেক্ট করি, না, এটা 100% কারেক্ট ইনফরমেশন আপনাকে আমি দিচ্ছি। না, বাতিল করেছে এইটুক কারেক্ট আছে, কিন্তু বাকি অংশটুক যেখানে উল্লেখ করা প্রয়োজন, কারণ বলেছিলেন যে এদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যা আছে সেই মামলাগুলি থাকবে। কারণ আর্সান, বাড়িতে আগুন দিয়েছে, আগুন দেওয়ার মামলা। আপনাকে একটু বলি, আমি একটু তাহলে আপনাকে কারেক্ট করি। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি খুব গভীরভাবে। বিচার প্রক্রিয়া যখন শুরু হয় বঙ্গবন্ধুর আমলে, তখন অলরেডি বলা ছিল যে একটা সাধারণ ক্ষমা করা হয়েছিল না, জেনারেল অ্যামনেস্টি বলা হয়েছিল। আমরা যেটা বলি 4টা কাউন্টে যাদের অপরাধ ছিল এর বাইরে বাকিদের সাধারণ ক্ষমা করা হয়েছে। আসলে ওই প্রজ্ঞাপনটা যদি দেখেন, ওখানে 21টা কাউন্ট আছে। এই প্রজ্ঞাপনটা আছে আমার কাছে, এটা আমরা অনেকে জানি না। এই 21টা কাউন্টে যাদের অপরাধ আছে সেটা বাদ দিয়ে বাকিদের সাধারণ ক্ষমা করে ওই দালাল আইনের আওতায় ওই 21টা কাউন্টে অলরেডি যারা অপরাধী তাদের বিচার অলরেডি চলছে। কাজে ওই আইন বাতিল করে আপনার প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা বিচার প্রক্রিয়া চালানোর কোনো প্রয়োজনই নাই। বরং সেটা করতে যে যদি করেও থাকে, আমি যতটুকু জানি যে দালাল আইন বাতিল হয়ে গেছে। আপনি বলছেন সেটা বাতিল করে স্পেসিফিক অপরাধের বিচার চলবে, সেটা যদি করেও থাকে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি 11,000-এর মধ্যে 11,000-ই মুক্ত হয়ে ফিরে এসছে। একজনও আর কোনো ধরনের বিচার ফেস করেনি এই স্বাধীন বাংলাদেশে। প্রত্যেকটা দালাল ফ্রি হয়ে বেরোয় আসছে। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড ডিউরিং দ্য আপনার এই জিয়াউর রহমানের শাসন আমলে। এবং তারপরে যেটা হলো, গোলাম আজম ফিরে আসলো। তারপরে যেটা হলো, বেগম জিয়ার আমলে উনি তো নাগরিকত্বই পেলেন। আপনি কোর্টের মাধ্যমে বলছেন আই এগ্রি, কিন্তু বেগম জিয়ার আমলে হলো। তারপরে বেগম জিয়া 2001-এর আমলে কি হলো, মুজাহিদি এবং নিজামী মন্ত্রী হলো। সো আপনি হলিস্টিক্যালি যদি দেখেন যে যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী এদেরকে নিয়ে যে বিএনপির নেতৃত্বের যে হবনবিং, যে সখ্য, যে ঘনিষ্ঠতা, এবং আপনি দেখেন শুধু তাদেরকে নিয়ে না, বঙ্গবন্ধুর ঘাতকদের সাথে তাদের যে সখ্য, আপনি দেখেন জঙ্গিদের সাথে তাদের যে আপনার বন্ধুত্বটা, মুফতি হান্নানকে নিয়ে যে প্ল্যানটা, আমি বলছি সামগ্রিকভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যেটা একটা ঘটনা দিয়ে আসলে বিশ্লেষণ করা যাবে না। মানে হলিস্টিক্যালি দেখলে আপনি দেখবেন যে বিএনপির অবস্থানটা আনফরচুনেটলি আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে সে জামাতের বন্ধু হয়ে গেছে, সে বঙ্গবন্ধু ঘাতকদের বন্ধু হয়ে গেছে, সে জঙ্গিদের বন্ধু হয়ে গেছে আওয়ামী লীগের বিরোধিতা করতে চেয়ে, এবং ক্ষেত্রবিশেষে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষেও চলে গেছে। আমার কথা হচ্ছে যে বিএনপি যদি আওয়ামী লীগের বিরোধী একটা প্ল্যাটফর্ম থেকে আওয়ামী লীগের ভুল ত্রুটির সমালোচনা করে, কিন্তু বাকি যে অপশক্তিগুলোর সাথে যদি তার সখ্য না তৈরি করে একটা অবস্থান তৈরি করতে পারতো, বাংলাদেশে আমি মনে করি ডেমোক্রেসি এবং রাজনীতির জায়গাটা অনেক পরিপুষ্ট হওয়ার সুযোগ তৈরি হতো। কিন্তু আনফরচুনেটলি সেটা হয় না। জাতি তো আর এই নির্বাচন নিয়ে বসে থাকবেন না। জাতির সামনে অনেক ভালো খারাপ আরো নতুন নতুন ইস্যু আসবে। সেই ইস্যুতে আপনার এই নির্বাচনের ইস্যু হারিয়ে যেতে 10 দিনও লাগে কিনা আমরা অপেক্ষা করতে পারি। 10 দিনও লাগবে না, এটা হারিয়ে গেছে। মাহমুদ আরাফাত, এটা অলরেডি হারিয়ে গেছে। 25 দিন চলে গেছে। আপনার কথা দিয়ে বলে আপনি বললেন না যে সাহস নাই। সাহসটা আসলে কখন থাকে? যখন জনগণের শক্তিটা থাকে, জনগণ আপনার পিছে থাকে। জনগণ যদি পিছে না থাকে তাহলে এগুলোতে সাহস থাকে না। আপনাকে সিম্পলি একটা জিনিস বলি, আপনার নির্বাচনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারবেন, এবং আমি নিজেও মনে করি না এটা ত্রুটিমুক্ত নির্বাচন। এখানে বেশ কিছু ত্রুটি বিভিন্ন জায়গায় ছিল। বাংলাদেশে অতীতে যে সকল নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে সে সকল নির্বাচনের ত্রুটি ছিল। ত্রুটিমুক্ত নির্বাচন বাংলাদেশে হবে না, কিন্তু এইটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই ত্রুটিগুলি যদি না হতো তাহলে আওয়ামী লীগ হেরে যেত, ঐক্যফ্রন্ট জিতে যেত। এটা কেউ বলতে পারবে না, এটা কেউ বলছেও না।
বরং আপনি দেখেন যারা ক্রিটিসাইজ করছে তারাও বলছে যে ত্রুটিগুলি ছিল এগুলো না হলেও আওয়ামী লীগ জিততো, ত্রুটিগুলি করার দরকারটা কি ছিল। কাজে আওয়ামী লীগের বিজয় নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নাই, আন্তর্জাতিক এবং দেশীয়। তাহলে দ্বিমতটা হচ্ছে আওয়ামী লীগ নিজে নিজের বিজয়কে কলঙ্কিত করবার চেষ্টা করছে, সেটাই তো প্রশ্ন। এক্স্যাক্টলি, তার মানে এটা কি কেউ করবে? আপনি করবেন? একটা দল কি নিজে নিজের বিজয়কে কলঙ্কিত করবে? কাজে এখানে এই প্রশ্নটাও করা উচিত, এটা কি রেশনাল? করার তো কথা না। কেউ না কেউ তো করেছে। দিস হোয়াট আই এম ট্রাইং টু সে। তাহলে কি হয়েছে? তার মানে অনেকগুলি হতে পারে। একটা হচ্ছে এই যে ত্রুটিগুলির যে ম্যাগনিটিউড, এইটার মধ্যে পার্থক্য আছে। কেউ বলছে এতগুলি হয়েছে, কেউ বলছে না আসলে এতটুকু হয়েছে, এতগুলি দেখানো হচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে তো অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ খেলছে যে যার মতন করে। ওই যে টিআইবি বলল, কিছু পর্যবেক্ষক আগে একরকম বলে এখন এক্স্যাক্টলি, এখন ওই পর্যবেক্ষকদেরকে আগে কি তারা দেখে এক কথা বলছে, তারপর শুনে আরেক কথা বলছে। এখন তাদেরকে পরবর্তীতে কি শোনানো হলো, কোথায় যে লবিটা হলো, সেটা তো আবার এক্সপোজড হবে ধরেন আরো 1 মাস পরে হয়তো। মজার ব্যাপারটা হচ্ছে এখানে, আমি সেটাই বলছি, যে পর্যবেক্ষকরা দেখে এক কথা বললো নিজের চোখে, সেই পর্যবেক্ষকরা আবার পরে শুনে অন্য কথা বলছে। এখন টিআইবিটাতে যদি আপনি যান, আমি তো টিআইবি চেয়ারম্যানের সাথে নিজে একটা টকশোতে ছিলাম, এবং ওখানে আমি যে প্রশ্নগুলি করেছি উনি অবশ্য বলেছেন যে উনি এগুলোর উত্তর পরবর্তী দিবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা নির্বাচনকে ইভ্যালুয়েট করার জন্য দ্য বেস্ট পন্থা হচ্ছে সরাসরি নির্বাচন অবজার্ভ করে সেটা করা যায়। যদি আপনার সেই পরিমাণ লোকবল থাকে, যেমন ইডব্লিউজি এর কিন্তু ছিল, এর আগে তারা 10,500 লোক নামিয়েছিল গোটা বাংলাদেশে, এবং তার মধ্য দিয়ে একটা মেথডিক্যাল ফরম্যাটের মধ্য দিয়ে তারা যে রিপোর্টগুলি নিয়ে আসে সেটাকে কম্পাইল করে এটা করা সম্ভব। কিন্তু টিআইবির কিন্তু ইলেকশন অবজার্ভ করার ম্যান্ডেটই নাই। যে ইলেকশন অবজার্ভই করার ম্যান্ডেট নাই, যে ইলেকশন অবজার্ভ করে নাই, সে ইলেকশনের কথাই তো বলার কথা না। আচ্ছা, তারপরে যদি আপনি বলতে চান তাহলে আপনি কি করতে পারেন, ইনডিরেক্ট যতগুলি সোর্স আছে তার মাধ্যমে আপনি খবর নিয়ে একটা গবেষণা করে একটা রিপোর্ট দিতে পারেন, সেটাও পারেন। কিন্তু টিআইবির রিপোর্টটা আপনি পড়ে দেখেন, ক্লাস 8-এর একটা রচনা, এর বাইরে কিছু না, এটার মধ্যে কোনো রিসার্চ নাই। আমি একজন নিজে গবেষক হয়ে আপনি চ্যালেঞ্জ করে বলছি, টিআইবির যে কোনো কাউকে আপনি নিয়ে আসেন, আই উড লাইক টু কন্টেস্ট দেম দ্য কোয়ালিটি অফ দ্য রিসার্চ অ্যান্ড দ্য মেথোডোলজি। কেন আপনাকে আমি বলছি, এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, এত অল্প সময় এরকম একটা বিষয় নিয়ে গবেষণা সম্ভবই না। তারা যতটুকু সময়ের মধ্যে করে রিপোর্টটা দিয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে রিপোর্টের শেষে এসে তারা কোয়েশ্চেন করেছে ইলেকশন কমিশনকে। একটা দেশে এরকম একটা প্রতিষ্ঠানকে নিয়ে কোয়েশ্চেন করার আগে যে পরিমাণ সিনসিয়ারিটি এবং রিগার নিয়ে একটা রিসার্চ করা উচিত ছিল, সেটা কিছু না করে তারা এই কোয়েশ্চেনগুলি করছে। বিকজ টিআইবির মতো প্রতিষ্ঠানগুলি অ্যাটেনশন পেতে চায়, এমন কিছু কথা বলতে চায়, গণমাধ্যমে আসতে চায়, তাদের একটা এক্সপোজার চায়, এর বাইরে কিছু চায় না। তাদের জেনুইন রিসার্চ ইন্টারেস্ট থাকলে এটা আরো 1 বছর নিয়ে রিসার্চ করতে পারতো, করে একটা জেনুইন রিপোর্ট যদি দিত, এখানে সরকারেরও হয়তো কিছু দোষ খুঁজে পেত, বিরোধী দলের হয়তো কিছু পেত, জেনুইন, তাহলে জাতি সমাজ উপকৃত হতো। সেই উপকারের মধ্যে তারা নাই। তারা হচ্ছে একটা কিছু করে দিয়ে দিবে যেটা মোটামুটি সমাদৃত হবে, কিছু মানুষ তালি দিবে এবং একটা এক্সপোজার পেল। এই আপনি পড়ে দেখেন, আমি নিজে বলছি আপনাকে, পুরো রিপোর্টটা আমি পড়েছি। এবং সবচেয়ে বড় কথা, অনেক প্রশ্ন উত্তর দিতে পারে না। তারা বলে যে ইলেকশনের পরে করেছে, ওপিনিয়ন নিয়ে নাকি করেছে, যেটা আমাকে সরাসরি বলা হয়েছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নিজে কিছু প্রশ্ন রেজ না, আমি আসছি ওখানে, আপনার তার আগে ইস্যুগুলোতে আমি আসবো। ওখানে আপনি দেখেন তারা বলে 50টা আসন নিয়েছে, কিন্তু বলছে সেন্টারে যায়নি। প্রত্যেকটা আসন তো ইজ বেসিক্যালি কম্বিনেশন অফ সেন্টার্স। এক একটা আসনে 100টার মতন সেন্টার থাকে অন অ্যান অ্যাভারেজ। 5,000 সেন্টার, হাউ মেনি সেন্টার্স ইউ হ্যাভ টেকেন? তাহলে এটা এরর মার্জিন কত হবে? আপনি 95% এরর মার্জিন দিয়ে যদি একটা রিসার্চ করেন, যেটা কনক্লুশন যেটা আসবে ±95%, তাহলে তো হবে না। রিসার্চ তো করতে হয় মোটামুটি 95% কনফিডেন্স লেভেলে, ঠিক উল্টোটা যদি করেন। সো আমি যেটা বলতে চাই যে এটা কোনো রিসার্চ না, এটা একটা রচনা, এবং তাও আবার স্ট্যান্ডার্ড ক্লাস 8-এর। হ্যাঁ, এটা আপনি পড়ে দেখবেন, এটার মধ্যে কিছু না, এটা নিয়ে হইচই কথাবার্তা হচ্ছে, কেউ না দেখে, না পড়ে, না বুঝে। সো আই ক্যান চ্যালেঞ্জ দিস, আই উড লাইক টু কন্টেস্ট দিস রিসার্চ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আরেকটা কথার সাথে আমি যুক্ত করতে চাই। উনি বললেন ম্যাকিয়াভেলির প্রিন্সের কথা, এটা আমি ওনার সাথে আংশিকভাবে একমত। হ্যাঁ, সেটা আমি কোথায় আপনাকে বলি, এটা একটা স্ন্যাপশট দিতে চাই। এটা নট অ্যাবাউট দিস নির্বাচন, বাট অ্যাবাউট দ্য রাজনীতি। জিনিসটা কি হয়েছে জানেন, এই বই আমি লিখবো একটা, হ্যাঁ আই এম লুকিং ফরওয়ার্ড, লিখবো। আমি কোথা থেকে লিখবো আপনাকে আমি বলে দেখেন, একটা ছোট্ট স্ন্যাপশট দিয়ে যায় আপনাকে। আমি দেখেছি যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে শক্তিটা, আপনি আপাতত ভুলে যান যে আপনি কোন দিকে আছেন। আমরা যে ধরেন যে এই সুপারফিশিয়াল পলিটিক্সটা করি, ফরগেট অ্যাবাউট, আমি আরো ফান্ডামেন্টালি যাচ্ছি। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাজনীতিটা একটা ডেমোক্রেসির জন্য রাজনীতি, হ্যাঁ, এবং বাংলাদেশের এবং এই জনগোষ্ঠীর ভাষা ঐতিহ্য, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার
এটার মঙ্গলের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি করতে যে আমরা সত্যের নির্বাচন করেছি, করে আমরা জিতেছি। আমি এই তল্লাটের কথা বলছি। জিতে যাওয়ার পরে আমাদের বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করার পরে কি করা হয়েছে? আমি আপনাকে অনুরোধ করব, ডক্টর জাফরুল একটু যদি শোনেন আমার কথাগুলো, আমি কিন্তু আপনার ওপিনিয়ন চাই এটাতে। তো 70-এ আমরা জিতলাম। আমি কি বলছি, আমাদের এই যে বাঙালি এই জনগোষ্ঠীর এই তল্লাটের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং উন্নয়নের অধিকারের জায়গা থেকে 70 নির্বাচন করে আমরা জিতলাম, আমাদের বঞ্চিত করা হলো। যে পক্ষ বঞ্চিত করলো তাদেরকে বলছি আমি প্রতিক্রিয়াশীল পক্ষ, যারা ধর্মভিত্তিক রাজনীতিটা করে, মৌলবাদী রাজনীতিটা করে। তার বিপরীতে আমরা বাঙালি জাতীয়তাবাদী, আমরা একটা সেকুলার, একটা গণতান্ত্রিক রাজনীতি। আমাদেরকে বঞ্চিত করা হলো। এই বঞ্চনার মধ্যে দিয়ে আমরা যখন ফুঁসে উঠলাম, তখন আমাদের উপরে অত্যাচার চাপিয়ে দেওয়া হলো, আমাদের হত্যা করা হলো, গণহারে হত্যা করা হলো, 30 লক্ষ হত্যা করা হলো। কিন্তু এত কিছুর পর ওরা জিততে পারেনি, ওই পক্ষ। আমরা জিতেছি। কিন্তু জিতার পরে যেটা হলো, আমরা 3.5 বছরের মাথায় আবার আমাদের নেতৃত্বকে খতম করা হলো। খতম করে ওই পক্ষেরই একটা অন্য রূপ বাংলাদেশে ক্ষমতায় এসে 21 বছর তারা এই দেশ শাসন করলো, করে আমাদেরকে 21 বছর জবাই করলো। জবাই করার পরে আমরা যখন 96 আবার ক্ষমতায় আসলাম বা রাষ্ট্র পরিচালনায়, আমরা আবার ওই যে সোজা পথের রাজনীতি, আওয়ামী লীগের ভদ্র রাজনীতি, সেই পথের রাজনীতিটা করলাম। কি করলো আওয়ামী লীগ? দেখেন, শাহাবুদ্দিন আহমেদের মতন একজন নন পার্টিজান মানুষ, সর্বজন গ্রাহ্য একজন মানুষকে প্রেসিডেন্ট পদে দেওয়া হলো, ওই পদের সম্মান রক্ষা করা, এবং সেই কারণে একটা ডেমোক্রেটিক বৃদ্ধি বা রক্ষা বা যেটাই বলেন, ডেমোক্রেসির প্রতি আমার সম্মান জানানো দিয়ে কি করা হলো, 96 থেকে 2001-এ এসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হলো। আবার সেই যে ডেমোক্রেসির প্রতি আমাদের, আমি বলছি যে এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে শক্তির যে আগ্রহ, সেই জায়গায় সে দেখলো যে 70-এ বঞ্চিত হলো, 71-এ মার খেলো, তারপরে জয়ী হয়ে সে 3.5 বছর পর আবার মার খেলো, 21 বছর মার খেলো, তারপরে সে ক্ষমতায় এসে আবার সে ভদ্রতা করলো। ভদ্রতা করার পরে কি করলো, ক্ষমতা হস্তান্তর করে সে 2004-এ এসে আবার মার খেলো, আবার তাকে মেরে ফেলার জন্য এই ঘাতকরা, দেশ বিরোধীরা, জঙ্গিরা একত্রিত হয়ে তার শুদ্ধ রূপ বিএনপি, এরা আবার মারলো। তারপরে এসে আওয়ামী লীগ বা আমরা একটু মেকিয়াভেলিয়ান স্টাইলে গেলাম। সেটা হচ্ছে এই যে এদেশে তো আসলে গণতন্ত্র নাই। আমরা বারেবার গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বারেবার আমাদের বঞ্চিত করেছে। 70 থেকে আমাদের শুধু হত্যা করেছে, 71-এ হত্যা করেছে, 75-এ করেছে, 2004-এ আবার 21 আগস্ট হত্যা করেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের এই ঘাতকদের বিপক্ষে আসলে গণতন্ত্র এখন হবে না। এখন কি চাই? এই ঘাতক যারা গণতন্ত্রের উপযোগী না, তাদেরকে কমপ্লিটলি এলিমিনেট করতে হবে। আমরা 71-এ যেটা বিজয়ী হওয়ার মধ্যে দিয়ে করেছিলাম, কিন্তু আমাদের বোকামি এবং ভালো মানুষের জন্য তারা আমাদের হত্যা করে আবার 21 বছরে জেকে বসেছে এদেশে। তাদেরকে যদি আমরা এলিমিনেট করতে না পারি, নেক্সাসটাকে, ইভিলদের নেক্সাসকে, তাহলে এদেশে ডেমোক্রেসি আসবে না। কাজেই ডেমোক্রেসি আপনি তার সাথেই করবেন যে ডেমোক্রেসি উপযোগী। আজকে আমি যদি ধরেন জাফরুল্লাহ সাহেবকে বলি যে হ্যাঁ, আপনাকে আমি, আমার কাছে ধরেন ক্ষমতা আছে, আপনাকে আমি ডেমোক্রেসির স্পেস দিব, স্পেসটা পেয়ে উনি যদি ইকুয়াল রেসপেক্ট আমাকে দেয়, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, তখনই আমি মনে করবো যে হ্যাঁ, জুল ভাই একটু শেষ করি, তখনই আমি মনে করবো যে হ্যাঁ, উনি ডেমোক্রেসি উপযোগী। কিন্তু আমি যদি দেখি যখনই ডেমোক্রেটিক স্পেস উনি নিয়ে এটা অপব্যবহার করে আমাকে শুধু মারে, খঞ্জর চালায় আমার বুকে, তখন আমি তো দিতে চাবো না। মানে আপনার যুক্তি সবই ঠিক আছে, কিন্তু আপনি কতটা সময় নেবেন? আমি আসছি, সেখানেও বলে দিচ্ছি, আমার তো সবই আছে। অনাদি অনন্তকাল যদি এটা জিয়ে রাখেন, কিছু ব্যবস্থা নেন, কিছু অনাদি অনন্তকাল হবে না তো, এটাই আমি বলছি, অনাদি অনন্তকাল হবে না। আমার এটা অনাদি অনন্তকাল লাগতো না। আমি যদি ওই 70-এর পর থেকে ভালো মানুষটা না করতাম, 71-এ তো আমি ওই অমানুষের এগেনস্টে, পশুদের এগেনস্টে আমার শক্তি দিয়ে আমি জিতেছি। তারপরে যদি আমি ভদ্রলোকিটা না করতাম, আমি যদি শক্ত থাকতাম, মানে আপনার শক্তের ভক্ত নরমের জম যে একটা কথা আছে না, আমি যদি জমের এগেনস্টে বা জমের মানে যারা ধরেন মানে তাদের এগেনস্টে যদি দাঁড়াতাম, তো আমার কথা হচ্ছে আমি অতীতে ভুল করেছি, তা থেকে যে শিক্ষা নিয়েছি, সেই শিক্ষার পরিপ্রেক্ষিতে আমার রোল এখন যা হওয়া উচিত, এখন সেই রোলই আমি প্লে করছি। আমি এর বাইরে এক চুলও নড়বো না। আমি এক চুল নড়বো, আমাকে সে আবার খঞ্জর চালাবে। কতদিন সময় নেবেন এটা? আমার কথা হচ্ছে ডেমোক্রেসি যে স্বপ্ন আপনি দেখেন, যে স্বপ্ন আমি দেখি, সেই ডেমোক্রেসিতে পৌঁছানোর জন্য এই রাস্তাটা যদি পরিষ্কার না করেন, ওখানে যেতেই পারবো না। ওখানে আমরা যেতে চাই। কিন্তু কেউ যদি মনে করে যে আপনি রাস্তাটা ধীরে ধীরে পরিষ্কার করছেন এবং তাতে করে আপনিও ক্ষমতায় থাকছেন, আপনি রাস্তাও পরিষ্কার করছেন, আবার ডেমোক্রেসিটা এই অর্থে কাঙ্ক্ষিত ডেমোক্রেসির জায়গাটা, এটা যে ভাবছে তার ভুল ধারণা। এখানে আমি ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে নিশ্চিত করতে চাই যে দীর্ঘদিন শুধু ক্ষমতায় থাকা, রাস্তা পরিষ্কার ইচ্ছা করে ধীরে ধীরে করার কোনো ইচ্ছা নাই। যত তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার করা যায়, যত তাড়াতাড়ি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় যেটা উল্টা পথে রাজাকাররা এবং মুক্তিযুদ্ধ বিরুদ্ধে নিয়ে গেছে, নিয়ে আসা যায়, সেটাই আমাদের সর্বাত্মকরণের সবচেয়ে
আমাদের সবার আগের চেষ্টা। জি। এখানে আমাদেরকে যদি ভুল বোঝা হয় ইট উইল বি রং। কারণ কি, আমরা যত কুইকার যেতে চাই, যত পরিষ্কার করতে চাই কুইকলি, তত ভালো। আমরা তো বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা করছি, আমরা তো দল কেন্দ্রিক চিন্তা করছি না। মুক্তিযুদ্ধের চেতনার উপরে বাংলাদেশকে দাঁড় করতে চাই। সর্বশেষ কথা বলে ছেড়ে দিই, এই দেশে সরকারি দলও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের, বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের। প্রত্যেকটি দলের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী দলগুলি থাকবে। এখানে জঙ্গি থাকবে না, জামাত যুদ্ধাপরাধী থাকবে না, বঙ্গবন্ধু ঘাতকরা থাকবে না, এবং তাদের লালন পালনকারী দুর্নীতিবাজরাও থাকবে না। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। আজকে 25 দিন গেছে আমরা একটাও ডেমনস্ট্রেট করা, এটা পেইনফুল, আমার হিসাবেও পেইনফুল। এটা আমাদের চরম ব্যর্থতা। এটা কাকে দোষ দেবো বা করে না। আমি আরেকটা জিনিস যেটা বলি, উনি বললেন যে একটা ডেমনস্ট্রেশন হলো না, যেটা আপনার আগের কথার সাথে মিলে আপনার সাহস দেখাতে পারলেন না বের হওয়ার। এই জন্যই বলছি যে প্রসঙ্গে টিআরবির কথাটা আমি এনেছিলাম, কথা হচ্ছে যে মানুষের ম্যান্ডেট এই সরকারের পক্ষে, শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আছে, কোনো সন্দেহ নাই। যদি ইলেকশন রিগড করে উল্টো করে দেওয়া হতো, তাহলে মানুষকে আপনি ঘরে বসে রাখতে পারতেন না, তাদেরও সাহস পেয়ে যেত, তাদের নেতৃত্ব বের হয়ে আসতো। যেটা হয়েছে আমি বলি আপনাকে, ইলেকশনে শেখ হাসিনা গট দ্য ম্যান্ডেট মানে বাই অ্যান্ড লার্জ। এবং এটা তো আমরা সমস্ত দেশি বিদেশি ইনস্টিটিউট যেগুলো তাহলে ভয় কি? তাহলে এই যে গাইবি মামলা টামলাগুলি ছেড়ে দিচ্ছে না কেন? খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না কেন? মইনুল হোসেনকে ছেড়ে দিচ্ছে না কেন? সেখানে আসছি। তার আগে যেটা বলতে চাই একটু ধাপে ধাপে আসি। সেটা হচ্ছে যে কারণে বিএনপি এবং ঐক্যফ্রন্টও জানে যে তাদের আসলে জনগণের ভিতরে তাদের ব্যাপারে কোনো গ্রহণযোগ্যতা নেই, পুরোটাই শেখ হাসিনার। আমার ইস্যুটা আবার বলি, টিআরবির ইস্যুতে যেটা আনছিলাম, যে হ্যাঁ ত্রুটি ইলেকশনে হয়েছে, এবং 22টা যে আপনার কেন্দ্র স্থগিত করা হয়েছে, রি-ইলেকশন হয়েছে, যেগুলোতে দেখা গেছে বিভিন্ন ধরনের ত্রুটি, এগুলো বন্ধ করা হয়েছে। তার বাইরেও কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি বলছি এই ত্রুটিগুলি একবার নেগলেজিবল। এই ত্রুটিগুলি যদি না থাকতো, ধরেন জিরো হতো, তাহলে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে রেজাল্ট উল্টা হতো? কেউ বলতে পারবে না। রেজাল্ট এরকমই হতো, হয়তো একটু এদিক ওদিক হতে পারতো। কিন্তু বাই অ্যান্ড লার্জ এভরিওয়ান নোজ, দেশি বিদেশি সবাই জানে শেখ হাসিনার নেতৃত্বে কোনো কম্প্যারিজন নাই বাংলাদেশে, তারাই আসবে। কিন্তু যে কারণে বলছি যে কিছু কিছু প্রতিষ্ঠান বা বিএনপির পক্ষ থেকে ত্রুটিগুলো এতটুকু, এটাকে ম্যাগনিটিউড বড় করে দেখিয়ে আউট অফ প্রপোর্শন ব্লো করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আমার আপত্তিটা। আমি কিন্তু একেবারে বলছি না ত্রুটি ছিল না, ত্রুটি ছিল, এবং ইলেকশন কমিশন নিজেও রি-ইলেকশন করেছে কয়েকটা জায়গায়। আরেকটা ছোট বিষয় বলতে ভুলে গেছিলাম, আওয়ামী ওলামা লীগের একটা বিষয় নিয়ে ডক্টর জাফরুল্লাহ বলেছেন, এখানে আমার মত ভেরি ক্লিয়ার। আমি অ্যাবসলিউটলি এটাকে অপোজ করি, এই যে মন্তব্য দিয়েছে, এবং আমি মনে করি দে শুড বি টেকেন টু টাস্ক। রাষ্ট্রের পলিসি একটা মামলা হলো না, না সেটা মামলা তো পরে আপনি করে দেন একটা মামলা। আমি মামলা করলে তো হবে না, কেন হবে? এটা করতে হবে আওয়ামী লীগকেই করতে হবে। আমি আপনাকে সিম্পলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাষ্ট্রের সংবিধান আছে, সরকার আছে, এবং তার পলিসির বাইরে কে কি বললো ডাইনে বায়ে দাঁড়ায়, এটা ডাজন্ট ম্যাটার। রাষ্ট্র চলবে তার পলিসির উপরে, কাজে ওরা কি বললো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আপনি বললেন বাকশাল, আমি কিন্তু বাকশালের কথা বলি নাই, কারণ আমি এখনো জানি যে একটা বাকশাল যদি করতে হয় আজকের বাস্তবতা এটা সম্ভব না, সেটা তখনকার বাস্তবতা অ্যাপ্রুভ করে। এবং আমি এটাও জানি যে একটা বাকশাল করতে গেলে একজন বঙ্গবন্ধু লাগবে, অন্য কোনো নেতৃত্বের অধীনে বাকশাল সম্ভব না। যে লোক একটা দেশকে স্বাধীন করে জাতির পিতা হয়, তার অধীনেই বাকশালের মতন ফরম্যাট সাকসেসফুল হতে পারে, এবং সেটাও টেম্পোরারিলি, এবং সেটাও গণতন্ত্রের বাইরে না। কাজে সেই ব্যাখ্যা আজকে যাব না। আজকে আমি যেটা বলেছি সেটা অন্য কথা, যেটা ডক্টর জাফরুল্লাহ সাহেব হয়তো বুঝতে পারেন, উনি ভয় পাচ্ছেন, আমাকে যুক্তিবাদী মনে করলো, আজকে অযৌক্তিক মনে হচ্ছে এই কারণে। কিন্তু আমি এই কথা আগেও বলেছি, আবার ছোট করে বলে দিই, যা বিশদভাবে ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে এরকম যে আপনি আমাকে 70-এ হত্যা করেছেন, আপনি আমাকে 75-এ হত্যা করেছেন, আপনি আমাকে 75 থেকে 96 21 বছর জবাই করেছেন, আপনি আমাকে 2001 থেকে 2006 হত্যা করেছেন, আপনি আমাকে গ্রেনেড মেরেছেন, আপনি আমাকে হত্যা করা বন্ধ করেন, হত্যা করা বন্ধ করবেন, সেদিন থেকে দেশে ডেমোক্রেসি আসবে। যে ডেমোক্রেসি আমি, আপনি, জিল্লুর ভাই, আমরা সবাই চাই, সেই ডেমোক্রেসি। তার আগ পর্যন্ত সেই ডেমোক্রেসি দেশে কোনো কালেই ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ছিল না। কিন্তু আরাফাত, আমি একটা ছোট প্রশ্ন করি যে আপনি সুইজারল্যান্ডে ডেমোক্রেসি যাবেন, কিন্তু উল্টা দিক থেকে হত্যা করবেন বারবার আমাকে, সেই ডেমোক্রেসি এখানে আসবে না। ঘাতকদের এলিমিনেট করার মধ্য দিয়ে এই ডেমোক্রেসি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে ধরনের কথাবার্তা পুরো এই প্রায় ঘণ্টাখানেক ধরে আকার ইঙ্গিতে যেগুলো বলবার চেষ্টা করছেন, যে আপনি যে হত্যা রাজনীতি বন্ধ করবার কথা বলছেন, সেটা উনি যে ধরনের কথা বলছেন, না আমি বলছি যে এই বিরোধী দলটা যদি থাকে কালকেই বন্ধ হয়ে যাবে। না আমি সেটা বলছি না, আমি বলছি যে হত্যার রাজনীতিকে আপনি ওই ধরনের আবার ঠিক একই ধরনের ক্রিয়াকর্ম, গুম, হত্যা, কারাগারে সেটি দিয়ে বন্ধ করতে পারবেন কিনা আমি বলছি। না না অবশ্যই কোথায় হয়নি, হবে আমার প্রশ্ন সেটা। পুরো আপনার প্রশ্ন বুঝছি। আপনি এতদিন ধরে যত হত্যার পাপ করা হয়েছে ঘাতকরা, তাদেরকে বিচার প্রক্রিয়া আনার মধ্য দিয়ে যে রাজনীতি, সেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ উল্টো
হত্যা রাজনীতি করছেন। মানে যে অভিযোগগুলো ওনারা করছেন সেগুলো ঠিক না। ওনারা কি অভিযোগ করছে? গ্রেনেড মারা হয়েছে বিএনপি কে? না না, ওনারা বলছেন যে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কাকে গুম করা হচ্ছে, হত্যা করা কয়টা গুম করা হয়েছে? নো নো নো, এগুলো ইনকারেক্ট, তো এগুলো তো সত্য কথা না। আমি আপনাকে বলছি যে যেভাবে এটা তো প্রতিষ্ঠিত, যেভাবে আওয়ামী লীগকে হত্যা করা হয়েছে, আপনি দেখেন বিএনপির কাকে হত্যা করা হয়েছে? খালেদা জিয়ার উপরে কি গ্রেনেড মারা হয়েছে? কি করা হচ্ছে? ওনার তারেক রহমানকে বিচার করা হয়েছে, বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালেদা জিয়ার অপরাধের বিচার করা হয়েছে। জামাত যে ৭১-এ যে হত্যা করেছে, তার বিপরীতে জামাতকে কি হত্যা করা হয়েছে? বিচার করা হয়েছে আওয়ামী লীগের আমলে। বঙ্গবন্ধুকে হত্যা করা হচ্ছে, ঘাতকদের কি গুলি করা হয়েছে, তাদেরকে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আওয়ামী লীগ গত 10 বছর ধরে বিচারের রাজনীতি করছে। কিসের বিপক্ষে? তার বিপক্ষে যে হত্যার রাজনীতি এই যে স্বাধীনতা বিরোধীরা করেছে বিএনপি জামাত, তার বিপরীতে সে বিচারের রাজনীতি করছে। এখন বিচার করতে গেলে তারা যে ক্ষতিগ্রস্ত, মানে যেভাবে বিপদের মধ্যে পড়ছে, এটাকে আপনি এনে বলবেন না একই কাজ করা হচ্ছে, এটা তাহলে ঠিক হচ্ছে না, এটা মাপাটা ঠিক হচ্ছে না। ওনারা যে গুম খুনের কথা বলছেন, আমার কথা হচ্ছে আপনি যখন যুদ্ধাপরাধের বিচার করেছেন তখন শিবিরকে যেভাবে নামানো হয়েছিল, জঙ্গিবাদ যখন মোকাবেলা করেছেন, জঙ্গিদের যেভাবে নামানো হয়েছিল, তখন রাষ্ট্রশক্তি যেভাবে তাদের বিপক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জঙ্গি মোকাবেলা যেভাবে নেমেছিল, সেখানে আমি অস্বীকার করি না যে কিছু অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু ক্রসফায়ার হয়নি, হত্যাকাণ্ড হয়নি, সামনাসামনি গুলি হয়নি, আপনার গুম হয়নি বা যে ডিসঅ্যাপিয়ারেন্স হয়নি, আমি অস্বীকার করি না। কিন্তু সেটা তো রাষ্ট্রের এবং সময়ের প্রয়োজন, সেটারও প্রয়োজন ছিল সুস্থ পরিবেশের স্বার্থেই। কিন্তু রাজনীতিতে প্রতিশোধ নেওয়ার জন্য যে হত্যাকাণ্ড তারা করেছে আমাদের এগেইনস্টে, সেই প্রতিশোধ কেন্দ্রিক কোনো অন্যায় আওয়ামী লীগ করেনি, বরং সে বিচার করেছে। লাস্ট একটা কথা বলি, ডক্টর জাফরুল্লাহ বললেন যে মানুষ যদি ভোট দিতে আসতো আপনার প্রশ্নের প্রেক্ষিতে, তাহলে বিপ্লব হতো, মানুষ ভোট দিতে আসতে পারেনি। অথচ আমরা সারাদিনে আপনাদের টিভি সহ সকল টিভিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যেতে দেখেছি। কোটি কোটি মানুষ ভোট দিয়েছে, এই জন্য এত ভোট পড়েছে। কিন্তু ওনারা হেরে গেছেন কেন? তার অনেকগুলি কারণ উনি নিজেই বলছেন। উনি যেগুলো সাজেস্ট করছেন, ঐক্যফ্রন্ট বা বিএনপি, এগুলো একটাও মানেনি, এখনো মানছে না এবং ভবিষ্যতে মানবে না। ওনার সাজেশনগুলি মেনে ফেললেই বাংলাদেশে যে একটা শক্তিশালী অপোজিশন দরকার ডেমোক্রেসি স্ট্রেনথেন করার জন্য, সেটা হয়ে যেত। কিন্তু একটা শক্তিশালী ঘাতক বাহিনী অপোজিশনে রেখে ডেমোক্রেসি স্ট্রেনথেন হয় না। এখন পর্যন্ত ঘাতক বাহিনী আছে, ওনার কথা এরা শুনবে না। উনি যেটা বলছেন যে 8টা যে জিতেছে সেটাও সংসদে আসুক, তারাও ক্রিটিসাইজ করুক, চিল্লাচিল্লি করুক, আই স্যালিউট দিস আইডিয়া, কিন্তু এটা শুনবে না। আমি আপনাকে বলছি, যদি শুনে আমি বলবো একটু এগিয়েছে তারা। জাফরুল্লাহ সাহেবের আইডিয়াস একটা মেটেরিয়ালাইজ হচ্ছে না, তখন হবে না, বিকজ তার ওই জায়গাতে যে উনি বইটা দেখে বললেন যে মনোনয়ন দিয়েছে, ডেমোক্রেসি নেয় পার্টির মধ্যে, ওই কথা তো শুনবে না। এগুলো হলে দেশে একটা উন্নতির জায়গায় আসতো। কিন্তু কেন ভোটে হেরেছে সেটা বলি। এটা কারণ হচ্ছে, শেষ করতে হবে, শেষ করে দিচ্ছি। কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য হয়েছে বিএনপির এন্ডে। মনোনয়ন বাণিজ্যের ছবিটা আমরা কি দেখেছি? বিএনপির মহাসচিবকে বিএনপির নেতাকর্মীরাই অবরুদ্ধ করে রেখেছে খালেদা জিয়ার অফিসে, এবং তাদের গেট ভেঙেছে, দরজা ভেঙেছে, গ্লাস ভেঙেছে। আর একটা কি কারণে তার হয়েছে? কারণ তারা যে জামাতকে, এই ডক্টর কামাল হোসেনকে না জানিয়ে, এবং জাফরুল্লাহ সাহেব জানতেন কিনা আমি জানি না, ডক্টর কামাল হোসেন তো এখন বলছেন উনি জানতেনই না যে জামাতকে দিয়েছে। জামাতকে যে নিয়েছে, বাংলাদেশের এই যে 2 কোটি নতুন ভোটার জামাতের রাজনীতিকে, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতিকে রিজেক্ট করেছে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নেতাহীন অবস্থা ঐক্যফ্রন্টের। লন্ডন থেকে যেটা আইডেন্টিফাই করেছেন ডক্টর জাফরুল্লাহ সাহেব নিজে, এখানে আমি ওনার সাথে একমত। এই যে নেতাহীন রাজনীতি অবস্থা, ডক্টর তারেক রহমানের স্কাইপি রাজনীতি নেতৃত্ব দেওয়ার জায়গাটা। দ্বিতীয় হচ্ছে তাদের অতীতে অগ্নি সন্ত্রাস, যার জন্য তারা বিপদে পড়েছে, তাদের সমস্ত নেতাকর্মীরা মামলা খেয়ে বসে আছে। দ্বিতীয় হচ্ছে দুর্নীতিবাজ নেতৃত্বকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে, হাওয়া ভবনের নেতৃত্বকে পুনঃপ্রতিষ্ঠা করতে এই দেশের জনগণ চাই নাই। সর্বশেষ হচ্ছে, লাস্ট বলে শেষ করে দিই, আওয়ামী লীগের পক্ষে ডেভেলপমেন্টের যে জোয়ার, তার থেকে যে সুনামি, সেটা রিফ্লেকশন ভোটের ব্যালটের মধ্য দিয়ে, সুনামির মধ্যে দিয়ে ঘটনা ঘটেছে। বিএনপি চিন্তাই করেনি এইভাবে তারা রিডিউস ডাউন হয়ে।